সুপ্রিয় দর্শক শ্রোতা, নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের বিষয়বস্তু, আজকে আপনারা জানেন যে আমরা নিয়মিতভাবে নাগরিক টেলিভিশনে একটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করি। অনুষ্ঠানটির নাম হচ্ছে নাগরিক টাইমলাইন। এই টাইমলাইনের বিষয়বস্তু হচ্ছে যে ফেসবুকে যারা বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করেন, আমরা তাদের নির্বাচিত এই লেখা নিয়ে যারা স্ট্যাটাস দেন, সেই স্ট্যাটাস নিয়ে আমরা মূলত আলোচনা করি এবং এটাকে আমরা বলছি গসিপ টু ক্রিটিক। দর্শক, আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন একজন খুবই বিখ্যাত মানুষ। উনি বাংলাদেশে মানবাধিকার সংগঠক। উনি লেখাজোকা করেন, উনি একজন কলামিস্ট, উনি মানবতাবাদী সংগঠক। আজকে আমাদের সামনে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব অনুপম দেবাশিস রয়। অনুপম দেবাশিস রয় আরেকটি খুব জনপ্রিয় এবং বিখ্যাত বলবো একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। আপনারা অনেকেই শুনে থাকবেন মুক্তি ফোরাম। বাংলাদেশে মুক্তি ফোরাম যারা সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে জনমত গঠন করে থাকে। তো আসুন আমরা আমাদের অতিথির সাথে পরিচয় করিয়ে দিই। তার আগে আজকের অনুষ্ঠানের ইন্ট্রো দিয়ে শুরু করতে চাই। দর্শক, আমার সঙ্গে থাকুন, আসছি কিছুক্ষণ। দর্শক, ফিরে আসলাম ইন্ট্রো দিয়ে। চলুন পরিচয় করিয়ে দেই আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, যার নাম আমি বললাম, লেখক কলামিস্ট অনুপম দেবাশিস রয়। হ্যালো অনুপম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনাকে নাগরিক টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান টাইমলাইন থেকে টাইমলাইনের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো আছেন আপনি, রাইট? হ্যাঁ, অনুপম, আমি একটা জিনিস আপনাকে জানাতে চাই, যে বিষয়টি হচ্ছে আমরা মূলত এই অনুষ্ঠানটি আমাদের দর্শকদের জন্য করে থাকি। সেই বিষয়টি হচ্ছে আমরা মূলত টাইমলাইনে, ফেসবুকের টাইমলাইনে যারা বিভিন্ন রকম লেখাজোকা করছেন, তাদের নির্বাচিত কিছু লেখা এবং লেখার উপরে যারা মন্তব্য করে, বিভিন্ন রকম যারা মন্তব্য করে, সেই মন্তব্যগুলো নিয়ে মূলত আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানে আমাদের অতিথিকে যারা প্রশ্ন করতে চান, অতিথি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তারা আমাদের এই মেসেজ বক্সে আপনার প্রশ্নগুলো করতে পারেন। এবং সেই সঙ্গে আমাদের একটি স্টুডিওতে নাম্বার আমি আপনাদেরকে দিয়েছি, সেই নাম্বারও আপনারা করতে পারেন। আমি নাম্বারটি আবারও বলছি, 514-500-5012। এই নাম্বারে ফোন করে আপনার প্রশ্ন আমাদের অতিথিকে করতে পারবেন। অনুপম, আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, সেই বিষয়টি যাওয়ার আগে আমরা একটা ছোট্ট ভিডিও আমরা আমাদের দর্শকদেরকে দেখাতে চাই। যে ভিডিওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অর্থনীতি বিভাগের শিক্ষক
তিনি ছাত্রদের ক্লাস নিতে চাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু প্রশাসনিক জটিলতায় কিংবা প্রশাসন চাচ্ছে না সামহাও তাকে সেখানে ক্লাস নিতে দিচ্ছে না। আমরা সেই ছোট্ট একটা ভিডিও দেখে তারপরে আপনার সাথে আলোচনায় আসবো। অনুভব, ঠিক আছে? তাহলে আমার অপরাধ কি এটা, যে অনিয়ম এবং অন্যায়ের প্রতি প্রতিবাদ করা, এটা আমার অপরাধ? আমাকে আমার অপরাধ কিছু না জানিয়ে, আমার বিরুদ্ধে অভিযোগে কিছু না জানিয়ে আমাকে বাধ্যতামূলক ছুটে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি বিভাগের বিভিন্ন অঘটিত সংগঠিত অনিয়ম নিয়ে 7টা চিঠি লিখেছি। এতে বিভাগ ক্ষিপ্ত হয়ে গেল, শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ে সংগঠিত অনিয়ম নিয়ে পেপারে কলাম লিখেছি, উল্টো পথে কি শুধুই বাস। এদের পরে প্রশাসন আমার উপর ক্ষিপ্ত হলো। তারপরে দুই পক্ষ সুন্দর একত্রিত হয়ে আমাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো। তাহলে আমার অপরাধ কি এটা, যে অনিয়ম এবং অন্যায়ের প্রতি প্রতিবাদ করা, এটা আমার অপরাধ? এবং এরকম এটা যদি আমার অপরাধ হয়, তাহলে সেই অপরাধের বিচার তারা যেভাবে করেছে সেটা তো একটা বিশাল অপরাধ। সেটার দায় মুক্তির জন্য এখন তারা বেআইনিভাবে আমাকে শাস্তি দিয়ে, নিরপরাধ হিসেবে শাস্তি দিয়ে তারা এখন আইনি প্রক্রিয়ার অজুহাত টানছে। এর চেয়ে বড় ভণ্ডামি আর কিছু হতে পারে না। আমি বলবো, যারাই আইনি প্রক্রিয়ার অজুহাত টানছেন তারাই ভণ্ডামি করছেন। দয়া করে যতটা কিছু সম্ভব ভণ্ডামি বন্ধ করে আমাকে আবার পুনর্বহাল করে আমাকে শিক্ষকতা ফিরিয়ে আনার প্রক্রিয়া, প্রশাসন সে চেয়ারম্যান হোক আর ভিসি হোক, তারা যেই চমৎকার একটা অজুহাত তারা খুঁজে পেয়েছেন যে পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত তারা কিছু করতে পারছেন না। তো তাদের প্রতি আমার প্রশ্ন, পূর্ণাঙ্গ রায় না পেয়ে আপনারা যদি এই ভয়াবহ অন্যায়টি ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে কি সেটা কোনো অপরাধ হবে? সেটা কি কোনো আইনি প্রক্রিয়ায় লঙ্ঘন ঘটবে? হাইকোর্ট কি এসে আপনাকে জিজ্ঞেস করবে আমি পূর্ণাঙ্গ রায় দেই নাই, এখন আপনারা এর মধ্যে নিজেরা মিটমাট করে শান্তিপূর্ণ অবস্থায় চলে আসলেন, এটা বেআইনি হয়েছে, এটা কি আপনাদের কেউ জিজ্ঞেস করবে? আপনারা চাইলেই এই জিনিসটা আগামী 1 ঘন্টার মধ্যে মিটমাট করতে পারেন। আপনারা চাইলেই এই 2-2.5 বছর ধরে যে ভয়াবহ নিয়মটা ঘটতেছে, এটা আপনারা চাইলে আগামী 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারেন। কিন্তু আপনারা যদি এই অজুহাত দেন, তার মানে হচ্ছে আপনারা এটা চাচ্ছেন না। আপনারা চাচ্ছেন এই আইনি একটা খোড়া অজুহাত দেখিয়ে আপনারা আমাকে এই একজন নিরাপরাধ শিক্ষককে আরো মাঠের পর মাঠ সাফার করাতে, আরো একটু পূর্ণাঙ্গ রায়ের অজুহাতে আরেকটু দেরি করাতে পারলেই জানুয়ারি মাস চলে আসবে। জানুয়ারি মাসে ক্লাস একবার শুরু হয়ে গেলে তখন আমি আরো 5-6 মাস বসে থাকবো এবং সেখানে আমি আরো বেশি মানসিক যন্ত্রণা সাফার করবো। অনুপম, আমরা একটা ছোট্ট ক্লিপ দেখলাম যেখানে উনি বলছেন ওনার বিরুদ্ধে যে অন্যায় অবিচার করা হয়েছে এবং তিনি বলছেন যে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারবে না। তো আপনি এ ব্যাপারে যদি আপনি আপনার টাইম লাইনে দেখেছেন এবং সেই টাইম লাইনটা আমরা আপনি যখন কথা বলবেন তখন আমরা টাইম লাইনটা আমাদের দর্শকদের জন্য দেখাবো। তো আপনি যদি কিছু বলেন, এবার ফ্লোর আপনার কাছে দিচ্ছি, আপনি আচ্ছা, তো প্রসাদ ফরিদী স্যারের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আসলে বলতে গেলে ওনার সাথে আমার পূর্ব পরিচয় ছিল না। আমি বেসিক্যালি যেভাবে জিনিসটা জানতে পারি সেটি হচ্ছে, আমাদের যারা বাংলাদেশ নিয়ে গবেষণা করেন, বাংলাদেশ নিয়ে কাজ করেন একাডেমিক জায়গা থেকে, তাদের কয়েকজন এই বিষয়টি নিয়ে কত কিছু লেখা লেখেন, কিছু পোস্ট দেন। তখন সেটি আমার প্রথম চোখে পড়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষককে ক্লাস দিতে দেওয়া হচ্ছে না, এবং তিনি সেই জন্য একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে ক্লাসের সামনে দাঁড়িয়ে আছেন। তো আমি নুসরাত ফরিদী স্যারের নাম আগে শুনেছিলাম। আমরা যারা বাংলাদেশে, আপনি যেমন বললেন যে মানবাধিকার নিয়ে, মত প্রকাশের অধিকার নিয়ে, মোট কথা স্বৈরাচার বিরোধিতা, কর্তৃত্ববাদ বিরোধিতা নিয়ে কাজ করি, তাদের ভিতরে যে সকল শিক্ষকেরা বারবার এসে কাজ করেন, বারবার আমাদেরকে সমর্থন সহায়তা দেন, তার মধ্যে অধ্যাপক নুসরাত ফরিদী একজন। কোটা সংস্কারের সময় তিনি
ছাত্রদের ওই আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে যে অত্যাচার চালানো হয়েছিল, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, সেই সময় তিনি ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছেন। তো এই যে প্রশাসনের যে কর্তৃত্ব বা যে স্বৈরাচার, তার বিরুদ্ধে তিনি সবসময় একজন সবল কণ্ঠ ছিলেন। তো অতটুকু আমি জানতাম। তবে সেইখান থেকে আমার সন্দেহ হয়েছিল যে সেই সংক্রান্ত কোনো জটিলতার কারণে তাকে এই বিপদে পড়তে হতে পারে। তো তখন আমি কিছুটা অনুসন্ধান করলাম, কিছুটা বিভিন্ন সংবাদপত্র পড়লাম, প্রশাসনের পক্ষ থেকে ভাষ্য শুনলাম, এমনকি বিভিন্ন দলীয় ভাষ্য শুনলাম। যতটুকু বুঝতে পারলাম ততটুকু হচ্ছে যে রুশাদ ফরিদী স্যারের উপরে এর আগেও বেশ কয়েকবার এরকম বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘটনা ঘটেছে। প্রথমবার তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় একজন ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কর কথা বলে, অথচ সেই অভিযোগের পরে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর পরে 2012 সালে পাঠানোর পরেও তাকে কোনো ধরনের অভিযোগ দায়ের করা হয়নি, কোনো সুস্পষ্ট অভিযোগ দেওয়া হয়নি, কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি, এবং কোনো ধরনের আদালতে কোনো ধরনের মামলা করা হয়। এবং অর্থাৎ যে অভিযোগটা করা হয়েছে, অবশ্যই মানে যে তাকে বলা হয়েছে কি অনৈতিক সম্পর্ক বলা হোক, যৌন নির্যাতন বলা হোক, সেক্সুয়াল অ্যাগ্রেশন, আপনি যেটাই নাম বলেন, এগুলো খুবই সেন্সিটিভ ব্যাপার অবশ্যই। এবং এই সকল বিষয়ে তথ্য প্রমাণ হাজির করা খুবই মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে ওঠে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন ধরনের আইনি সংস্থাদের সাথে আমরা পরিচিত রয়েছি, কাজ করি, জানি, শুনি, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তিরা এসব চালান, যেখানে কিনা বেনামেও এসব অভিযোগ দায়ের করা, ব্লাস্ট যেগুলো দেখি। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা ব্লাস্টে গিয়ে অভিযোগ দায়ের করেন, আপনারা পরিচয় না দিয়ে অভিযোগ বলেন। কারণ হচ্ছে যদি কেবলমাত্র অভিযোগে রেখে দেন, যদি কোনো তথ্য প্রমাণ না আসে, তাহলে তো আমরা সেটাকে কোনোভাবে মেনে নিতে পারি। তো একইভাবে ওই সময় তাই ঘটেছিল, একটা অভিযোগ দাঁড়া করা হয়েছিল, যে অভিযোগের পিছনে কোনো ধরনের তথ্য প্রমাণ দেওয়া হয় নাই। এই জন্য কিছুদিন পরে তাকে আবার ক্লাসে ফিরতে দেওয়া হয়। তো ক্লাসে ফেরার পরেও তিনি দীর্ঘ সময় ধরে নানান ধরনের অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি তার বিভাগে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড, যেটিকে তিনি বলছেন, এরকম বিভিন্ন অবিচার তিনি দেখেন। তিনি তার ভাষ্য অনুযায়ী অনেক শিক্ষক সময় মতন ক্লাসে আসেন না, ঠিক মতন ক্লাসে পড়ান না, বা তার একজন শিক্ষকের যে সকল দায় দায়িত্ব থাকার কথা, বা একজন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, একটা বিভাগ হিসেবে যে সকল দায় দায়িত্ব ওই প্রতিষ্ঠানটি পালন করার কথা, এটি পালন করছিল। তো তিনি সেই হিসাবের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। প্রথমত তিনি 7টি চিঠি লিখেছিলেন। ডিপার্টমেন্টের ভিতরে যে কোনো অভিযোগ জমা দেওয়ার যে প্রক্রিয়া থাকে, সেখানে ডিপার্টমেন্টের চেয়ারের বরাবর তিনি 7টি চিঠি লিখেছেন। এবং তার পাশাপাশি তিনি জাতীয় পত্রিকায় কলামও লিখেছেন। এবং তার একটি কলাম ছিল বেশ জনপ্রিয় এবং বেশ শক্তিশালী একটি কলাম, যেটি কিনা ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসগুলো যখন অনেক বেশি উল্টো পথে যেত, সেই সময় একটা প্রতিক্রিয়া হিসেবে লেখা হয়েছিল প্রথম আলোতে একটি কলাম। কলামটির শিরোনাম ছিল উল্টো পথে শুধুই বাস। তো সেই কলামে তিনি কড়া ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সমালোচনা করেন, বিভিন্ন ধরনের দুর্নীতি অনিয়মের সমালোচনা করেন, এবং বলেন যে কেবলমাত্র ঢাকা ভার্সিটির বাসই নয়, বরং প্রশাসনিক বিপরীত পথে যাচ্ছে। এখন এই ধরনের সমালোচনা করবার, এই ধরনের অভিযোগ তুলবার, এই ধরনের পরিবর্তন চাইবার যে অধিকার, আমরা মনে করি সেই অধিকার কেবলমাত্র সকল শিক্ষকেরই যে রয়েছে তা নয়, বরং প্রত্যেক নাগরিকেরই রয়েছে। সে যেই প্রতিষ্ঠানেরই অংশ হোক না কেন, সে যদি একটা অফিসের অংশ হয়, সেই অফিসের ভিতরে সে বিচার চাইতে পারে। সে শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হলে শিক্ষা প্রতিষ্ঠানে বিচার চাইতে পারে। সে যদি আমাদের মতো রাজনৈতিক সংগঠনে যুক্ত থাকে অথবা মানবাধিকার সংগঠনে যুক্ত থাকে, তার ভিতরেও সে বিচার চাইতে পারে, এবং সর্বশেষে সে আদালতে বিচার চাইতে পারে। এবং সেই বিচার চাওয়ার জন্যই বরং যখন তাকে অবিচারের শিকার হতে হয়, তখন আমাদের বলতেই হয় যে দেশে বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হচ্ছে, অথবা কমপক্ষে বাস বিচার ওয়ালা বিচারের একটা সংস্কৃতি। তো এরকম একটা অবস্থায় আমরা দেখলাম যে ডক্টর ফরিদ একটি মামলাও দায়ের করেছেন আদালতে, এবং আদালত তার পক্ষে রায়ও দিয়ে তাকে এই যে বাধ্যপ্রস্তুতিতে পাঠানোর ব্যাপারটিকে অবৈধ ঘোষণা করে। এই অবৈধ ঘোষণা করার পিছনে দুটি কারণ রয়েছে, যেটিকে আমি মনে করি দুটি কারণ। মূল কারণ, প্রথম কারণটি হচ্ছে তাকে যখন প্রথম 2017 সালের দিকে বোধ হয় নতুন করে যখন বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়, তখন তাকে কোনো ধরনের কারণ দর্শানো হয়, মানে ঠিক কারণে তাকে ছুটিতে পাঠানো হচ্ছে এই কারণে তাকে দর্শানো হয় নাই, কোনো অভিযোগ গঠন করা হয়নি, কোনো তদন্ত করা হয়নি, তদন্ত কমিটি কোনো রিপোর্ট দেওয়া। তবে এই কাজটা করা যায়, আপনি মানে ইউনিভার্সিটি বিধিমালা অনুযায়ী আপনি বাধ্যতামূলক ছুটিতে পাঠাতে পারেন তদন্ত করবার জন্য, কিন্তু সেই বাধ্যতামূলক ছুটি সর্বোচ্চ 90 দিন হতে পারে। কিন্তু
সেই 90 দিনের ছুটির পিরিয়ড পেরিয়ে বরং 2 বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের পূর্ণাঙ্গ তদন্ত করে তদন্ত রিপোর্ট জমা দেয় নাই, কোনো স্পষ্ট অভিযোগ আনে নাই, বরং একটা ভাষা ভাষা অভিযোগের ভিত্তিতে তাকে ছুটিতে পাঠিয়ে রেখেছে। তার বিরুদ্ধে অভিযোগটি হলো তিনি শিক্ষকদের বিরুদ্ধে অপমানসূচক কথাবার্তা বলেছেন। এখন কোন ধরনের পাবলিক স্টেটমেন্ট ঘেটে যা কিছু আমরা দেখতে পাই সেগুলো ঘেটে আমরা কোথাও এই ধরনের তথাকথিত অপমানসূচক কিছুই আমরা দেখতে পাই, বরং যেটা ছিল সেটি হচ্ছে গঠনমূলক সমালোচনা। সেটি অনেক শিক্ষকের হয়তো, আমি জানি না কোন শিক্ষকদের কথা, উনি নিজেই বলছেন অনেকে হয়তো আধে ঘা লেগেছে তাতে, যে তিনি পরিবর্তনের কথা বলছেন, শিক্ষকদের সমালোচনা করছেন, তারা এটিকে অপমান হিসেবে নিয়ে নিচ্ছে। কিন্তু এটি কখনোই একজন শিক্ষককে ক্লাসে যেতে না দেওয়ার জন্য আমাদের কাছে অন্তত একটি যৌক্তিক কারণ বলে মনে হয় না। আপনার সহকর্মীদের সমালোচনা আপনি করতে পারেন, সেই জন্য সহকর্মীরা হয়তো আপনাকে সেইভাবে পছন্দ করতে না পারেন, কারণ বাংলাদেশি তোষামোদীর সংস্কৃতিরা গড়ে উঠেছে, সেখানে অনেক ক্ষেত্রেই মানুষ আত্মসমালোচনাও পছন্দ করে না। তো সেই জায়গা থেকে আপনি আপনার সহকর্মীকে পছন্দ নাই করতে পারেন, কিন্তু তাকে ক্লাসে যেতে দেবেন, এই বিষয়টি আমাদের কাছে অবিচার মনে হয়। তো প্রথম যখন আমি যদি জানতে পারি তখনই আমার মনে হয় যে এই বিষয়ে কিছু করা দরকার। কিন্তু সমস্যা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেহেতু না, বা কখনো ছিলাম না, আমি পড়াশোনা করেছি আমেরিকায়, এবং আমেরিকায় পড়াশোনা করতে ফেরতও যাচ্ছি। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঢুকে একা বা কেবল আমার সংগঠন মুক্তি ফোরামের পক্ষ থেকে একটা অবস্থান নেওয়াটা আমার জন্য কিছুটা কঠিন। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমাদের বন্ধু সংগঠন যারা রয়েছে তাদের সাথে কথা বলতাম, আমি স্বতন্ত্র জোটের সাথে কথা বলতাম, এবং স্বতন্ত্র জোট জানালো যে তারা তাদের সাথে সংহতি জানিয়ে এক ধরনের ডাক দেবে যে তাদের সংগঠনের সদস্যরা যাতে তাদের সাথে যোগ দেয়। তো সেইটার জন্য আমি অপেক্ষা করতে থাকলাম। অপেক্ষা করতে করতে আমরা এক পর্যায়ে দেখলাম যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, তাদের সাথে আমার আসলে ব্যক্তিগতভাবে সংযোগ ছিল না, তবে তারা হচ্ছে আই থিঙ্ক বিকাল 5টার দিকে, যে ধরেন আমরা 3টার দিকে কথা বলছিলাম যে কিছু একটা করা দরকার, বিকাল 5টার দিকে ছাত্র ফেডারেশন হচ্ছে একটা মানববন্ধনের ডাক দেয়, যেটি হচ্ছে প্রথম একটি সাংগঠনিক একটি অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগঠনের পক্ষ থেকে। তারা যে যে অর্থনৈতিক বিভাগ যে ভবনে, যে ভবনের সামনে মানববন্ধনের ডাক, এবং একই সাথে স্বতন্ত্র জোট আমার মনে হয় রাত 10টার দিকে বলে যে তারা ফরিদী স্যার যে ইকোনমিক ডিপার্টমেন্টের চেয়ারম্যানের রুমের সামনে যেখানে দাঁড়াচ্ছেন সেখানে কি তাদের সদস্যরা দাঁড়ান। এবং তার কিছুক্ষণ আগে আমার মনে হয় 9টার দিকে আমি বলি যে আমাদের সংগঠনের যারা আছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক বা না হোক তারা স্যারের সাথে দাঁড়াবে, কারণ ততক্ষণ আমার সাথে স্যারের কথা হয়েছে। আমি স্যারকে জিজ্ঞাসা করেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হয়েও যদি আমরা দাঁড়াতে চাই তাতে আপনার কোনো সমস্যা আছে? তিনি বললেন না, মোর দেন ওয়েলকাম, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, এখানে যে কারো আসার অধিকার রয়েছে। তো সেখান থেকে তিনি ডাকলেন, আমরা গেলাম, এবং আমাদের কখনো মনে হয় নাই যেখানে আমাদের যাওয়ার অধিকার নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, আমাদের ট্যাক্সের টাকাই চলে। কিন্তু বাংলাদেশে এই ধরনের একটি রেটরিক দাঁড়িয়ে গিয়েছে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাবলিক গেলে পাবলিক বহিরাগত। তো যাই হোক, তারপরেও আমরা সেখানে গেলাম, মোহাম্মদ স্যারের শিক্ষার্থীরা আসলো। প্রথম দিনে আমরা প্রায় 10 জন হবে না, হয়তো 5 থেকে 6 জন স্যারের সাথে ছিলাম। সকাল 11 যখন প্রথম দাঁড়ালেন তখন থেকে আমরা বেশ বেশ খানিকক্ষণ ছিলাম, প্রায় 2টা পর্যন্ত ছিলাম। ছাত্র ফেডারেশনের যে মানব তারা পর্যন্ত ছিলাম। এর মাঝে একবার অর্থনৈতিক বিভাগের প্রধান আমাদেরকে ডেকে নিয়ে গেলেন, ডেকে নিয়ে তার অবস্থানটি কিছুটা ব্যাখ্যা করলেন, যেটি একটি ঘোলাটে অবস্থান। তার ব্যাখ্যাটি হচ্ছে মূলত যে এই বিষয়টি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হচ্ছে আদালতের মধ্যকার বিষয়, এখানে তার কিছু করার নেই। তো আমরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়ে আমরা আমাদের আবেদনটি জানাই। এখানে আমার দুটি কথা ছিল। প্রথমত হচ্ছে যে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর যে ব্যাপার, সেটি হচ্ছে সিন্ডিকেটের মাধ্যমে, এবং সিন্ডিকেটের সদস্যরা হচ্ছে এই ডিপার্টমেন্টের শিক্ষক। তো সেইখান থেকে ডিপার্টমেন্টের কিছুটা দায় থেকে যায়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে তার যে যে প্রথম প্রাতিষ্ঠানিক অভিভাবক, সে কিন্তু উপাচার্য নন, তিনি হচ্ছেন তার তার বিভাগের যে চেয়ারম্যান তিনি। কাজী তার যদি দোষ হয়েই থাকে তাহলে তার পক্ষে উপাচার্যের কাছে কি কথা বলার কথা হচ্ছে ডিপার্টমেন্ট চেয়ার। এখন এখানে অভিযোগটি মূল হোতা হচ্ছে, আসার জায়গাটি হচ্ছে গিয়ে অর্থনৈতিক বিভাগের সদস্য। এখন তারা যদি বলেন যে ঠিক আছে আদালত রায় দিয়ে দিয়েছে, তাহলে আমরা আমাদের অভিযোগ প্রত্যাহার করে নিলাম, আগে ক্লাসে ফেরত আসা আসা দেওয়া হোক। এখানে তো আদালতের কোনো বাধা দেওয়ার জায়গা নেই। প্রথমত এটি
একটি অবৈধ জায়গা, কারণ হচ্ছে এটা কোনো অভিযোগই ছিল না, সম্পূর্ণ একটা মানে জাস্ট ফাঁপা এক ধরনের আহ, অজুহাত দেখিয়ে তাকে ছুটিতে পাঠানো হয়েছে। এরপরে তাকে যখন আদালতের থেকেও হচ্ছে গিয়ে বৈধ ঘোষণা করা হয়েছে, তখন একটি অজুহাত দেখানো হচ্ছে, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ রায়। পূর্ণাঙ্গ রায়ের বিবরণী এখনো হাতে এসে পৌঁছায়। এখন পূর্ণাঙ্গ রায়ের বিষয়টা আসলে কি? পূর্ণাঙ্গ রায়ের বিষয়টা হচ্ছে রায়টা হয়ে গিয়েছে, রায়টা হাতে লেখা বা অন্য কোনো ফরম্যাটে রয়েছে, ওটাকে জাস্ট ছিঁড়ে এডিট করে প্রিন্ট করে পাঠাতে হবে। এমন না যে রায়টি বদলিয়ে যায়, যে এমন না যে আদালত থেকে প্রশাসন পর্যন্ত আসতে আসতে রায়টি রাতারাতি যা ছিল তার থেকে 180 ডিগ্রি ঘুরে যায়। এটি জাস্ট একটি ফর্মালিটি, এবং যেটি হতে বাংলাদেশে মাঝে মাঝে অনেক সময় লেগেছে। একটি রায় হওয়ার পরে দেখা যায় যে এই পরিমাণ মানে মামলা জট থাকে, যে রায়ের পূর্ণাঙ্গ কপি দিয়ে হাতে আসতে অনেক সময় 1 বছর 2 বছর লেগে যায়। তখন আমরা ভাবলাম যে দেখেন, আমাদের এখানে দুটি কাজ করতে হবে। প্রথমত প্রশাসনকে চাপ দিতে হবে, যাতে করে হচ্ছে এই বিষয়টি তারা, যেহেতু অবৈধ ঘোষণা হয়ে গিয়েছে, তারা নিজেরা এটি মিটমাট করে ফেলে। দ্বিতীয়ত, এই বিষয়ে যেহেতু এক ধরনের আহ আদালতের দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে, এখানে যদি এর পক্ষে যদি এক ধরনের জনমত তৈরি হয়, তাহলে হয়তো আদালতের যে প্রক্রিয়াটি সেটিরও একটি দ্রুত গতিতে আমরা সেটির একটি পরিবর্তন দেখতে পাবো। সেই ক্ষেত্রে আমরা দুই ধরনের পরিবর্তন এ পর্যন্ত দেখেছি। প্রথমত, মানুষের যে চাপ, সেদিক দিয়ে আমরা ওই যে প্রথম দিন আমরা যখন দাঁড়িয়েছিলাম, যেহেতু ছাত্ররা দাঁড়িয়েছিল, বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা দাঁড়িয়েছিল, আমরা ছিলাম, তো আমাদের মধ্যে একজন আলাপ উঠেছিল যে আমাদের এক ধরনের ভিন্ন মাত্রার ভিন্ন ধরনের প্রতিবাদ আমাদের করা দরকার। আসলে তাদের করা দরকার, আমি নিজের কথা না বলি, তাদের করা দরকার। তো তারা তখন ওখান থেকে একটা সিদ্ধান্ত বা এক ধরনের আইডিয়া আসলো যে একটা ক্লাসের বাইরে এক ধরনের ক্লাসরুম করা যেত। যেহেতু তাকে ক্লাসে কেউ যেতে দেওয়া হবে না, সেহেতু ক্লাসরুমের বাইরেই তাকে ক্লাস নেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে, এবং সেখানে নানান ছাত্র সংগঠনের সদস্যরা বা ছাত্ররা আসবে। তো শেষ পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্যরা এই ক্লাসটি আয়োজন করে। আহ, সেই অর্থনীতি বিভাগ ভবনে, সেই ভবনের সামনে সিঁড়িঘর রয়েছে, সেই সিঁড়িঘরে প্রথম পরিসংখ্যানের প্রথম পাঠ এই বিষয়টির উপর একটি উন্মুক্ত ক্লাস নেওয়া হয়, যেখানে ছাত্র ইউনিয়নের সদস্যরা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের বাইরের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের সদস্যরা ছিলেন, সংযোজনের সদস্যরা ছিলেন, মুক্তি ফোরামের সদস্যরা ছিলেন। তো সেই ক্লাসটি বেশ সাড়া ফেলেছে, সেই ক্লাসটির বেশ নিউজ কাভারেজ হয়েছে। ভিন্ন ধর্মী বলে আপনি যে আমার যে কথা বলছেন, এই পোস্টে আমি যখন লিখেছি, সেটা হচ্ছে আমি জাস্ট ওই ক্লাস থেকে ফেরার পরে বসে সেটা লিখেছিলাম, এবং এটি হচ্ছে কিন্তু আন্তর্জাতিক ভাবে শেয়ার হয়েছে, যেহেতু ইংরেজিতে একটি পোস্ট ছিল। আহ, ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আমাদের পোস্ট শেয়ার করে সলিডারিটি জানিয়েছেন। এদের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যতম। অর্থাৎ কিনা এই বিষয়টি একটি এক ধরনের সাড়া দিতে পেরে কাজেই জনমত শুরু করেছে, এবং শেষ কথাটি বলে শেষ করছি, সেটি হচ্ছে আদালতের দিকেও এক ধরনের পরিবর্তন আসতে শুরু করেছে, যেটি হচ্ছে আমরা খুবই সাম্প্রতিক সময়ে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, তিনি ডক্টর রুশাদ ফরিদীর পক্ষে মামলাটি লড়ছেন, তিনি জানিয়েছেন যে পূর্ণাঙ্গ রায়ের কপি খুব দ্রুত সময়ের মধ্যেই তার হাতে এসে পৌঁছবে। কাজেই আমরা এক ধরনের আশার আলো দেখি। এখানে অনুপম, আমি যে বিষয়টি আমার কাছে খুবই মানে প্রশ্নবিদ্ধ, নিশ্চয়ই আপনারাও ওই বিষয়টি জানবেন, অনেকে আমাদের দর্শকরাও হয়তো ওই বিষয়টি জানতে চান। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, তাহলে এই নৈতিকতা যেখানে আমরা শিখব, যে নৈতিকতার জায়গাটা যেখানে মজবুত হওয়া দরকার, এই ঘটনাগুলো কি আমাদের সেই শিক্ষকদের এই তাকে ক্লাসে যেতে না দেওয়া, তারপরে আপনার সর্বোচ্চ আদালত থেকে রায় পাওয়ার পরও তাকে এই কি বলে করিডোরে ক্লাস নিতে হচ্ছে, এরকম যদিও প্রতীকী, এটা কি আমাদের একটু মানে ভাবায় কিনা যে আসলে আমাদের এই আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যে রাজনৈতিক যে যে চেতনা কাজ করে, এগুলো থেকে কি মানুষের মধ্যে প্রশ্ন জাগে না যে আসলে নৈতিকতার জায়গাটা আমরা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে? আপনি কি মনে করেন? হ্যাঁ, এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, অনেক সময় বলা হয় যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেটি হচ্ছে সেটি হচ্ছে নীতির অভাব, সেটি হচ্ছে এক ধরনের অনৈতিক অবস্থা। তবে আমার কাছে মনে হয় না এটি একটি নীতির অভাব বা এটি একটি অনৈতিক অবস্থা।
এটি একটি খুবই শক্তিশালী নীতি, সেই নীতিটি একটি অপনীতি হতে পারে, তবে অনীতি। এখানে একদম নীতি রয়েছে, যে নীতি হচ্ছে সরকার ভিত্তিক একটি নীতি, যে নীতি হচ্ছে দলদাসত্বের একটি নীতি, যে নীতি হচ্ছে একটি নির্দিষ্ট উপায় জীবন ধারণের একটি নীতি। এই নীতিতে যদি আপনি বিচ্যুত হন, তাতে আপনি যদি ছাত্র হন, আপনি শিক্ষক হন, আপনার রেহাই আপনি পাবেন। এখন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আজকে আমরা বলছি, ছাত্র, কিন্তু আপনি এর বাইরে দেখেন, আমি আবরারের মতন, আবু বকরদের মতন বা অন্য যারা আছেন, তারা যে ধরনের অত্যাচারের শিকার হন, সেটা দলীয় কারণে হোক আর নাই হোক, সেই সব দিকে আমি না গেলাম। কেবলমাত্র শিক্ষকদের দিকে যদি আমি তাকাই, সাম্প্রতিক সময় শিক্ষকদের উপর যে কয় ধরনের আক্রমণ এসেছে, আক্রোশ এসেছে, সে যদি আপনি দেখেন, তাহলে আপনি বুঝবেন যে এই বিষয়টি কেবলমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, বা এই বিষয়টি এক ধরনের অনৈতিক, এটি এক ধরনের নীতিগত ইঞ্জিনিয়ারিং ইন দিস সেন্স, যে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি করা, এক ধরনের কমপ্লায়েন্সের সংস্কৃতি তৈরি করা। যখনই আপনি কোনো কিছু চিন্তা করবেন, যখনই আপনার একটি স্বতন্ত্র স্বর থাকবে, তখনই আপনার উপরে এমন ভাবে দমন করা হবে যাতে করে আপনি মেনে নিতে, মাথা নত করতে বাধ্য। কিন্তু এই জিনিসটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যদি এই দুর্বৃত্তের মতো আচরণ গুলো আমরা দেখি, মানুষ দেখে, যাদের ট্যাক্সের পয়সায় এই বিশ্ববিদ্যালয় চলছে, তাহলে তো আমরা মানে একটু দুশ্চিন্তায় পড়তে হয় কিনা, আপনি কি মনে করেন? যে আজকে আমার 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 পরিপার্শ্বিক যারা আমরা প্রবাসে থাকি, তাদের 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 অধিকাংশেরই এই প্রশ্ন যে আসলে দুর্বৃত্তায়ন তো রাজনীতিতে হয়েছে, দুর্বৃত্তায়ন আর কোথায় হচ্ছে না, সবখানে। একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিদ্যাপীঠেও আমাদের এই 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 ঘটনাগুলো দেখতে হচ্ছে। তাহলে আমাদের মূল্যবোধ অর্থাৎ কোথায় যে দাঁড়াচ্ছি, এটা কি মনে হয় আপনার? হ্যাঁ, এই বিষয়ে আমি আপনাকে একটা কথা স্পষ্টভাবে বলে রাখি, বাংলাদেশে দুর্বৃত্তায়নের বাইরে কোনো প্রতিষ্ঠান নাই। বাংলাদেশে আপনি একটা প্রতিষ্ঠান দেখাতে পারবেন না যেটা দুর্বৃত্তায়ন হয় নাই। প্রত্যেকটা প্রতিষ্ঠানে দুর্বৃত্তায়ন হয়েছে, এবং এই দুর্বৃত্তায়নের জন্য আমরা কি শঙ্কিত চিত্ত? অবশ্যই শঙ্কিত চিত্ত হবো। এটা অত্যন্ত ভয়াবহ একটি ব্যাপার যে বাংলাদেশ স্বাধীন চিন্তার কোনো জায়গা নাই। কিন্তু এই দুর্বৃত্তায়নের খুব ভালো একটা দিক আছে, এই যে সর্বৈব দুর্বৃত্তায়নের একটা ভালো দিক। এটা এটা বুঝতে গেলে আমি আপনাকে একটা ছোট গল্প বলতে হবে। আমার একবার একজন ব্রিটিশ লর্ডের সাথে কথা হচ্ছিল, ব্রিটিশ লর্ড বলেছে, হাউস অফ লর্ডস এর একজন লর্ড। তো তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি সারাক্ষণ বিষয়ায়নের কথা বলো, ঔপনিবেশিকতা ভাঙার কথা বলো, তোমার কি মনে হয় না যে কলোনিয়ালিজমের বা ঔপনিবেশিকতার কোনো ভালো দিক ছিল? তখন আমি বললাম, হ্যাঁ, খুবই ভালো একটা দিক ছিল। এটা আমাদেরকে একটা ঐতিহাসিক শিক্ষা দিয়ে গেছে যে এই কলোনিয়ালিজম বা সাম্রাজ্যবাদ বা এই ধরনের আধিপত্য কি পরিমাণ খারাপ হতে পারে, কি পরিমাণ ভয়াবহ হতে পারে, এটা একটা ভালো দিক। তো একইভাবে এই যে দুর্বৃত্তায়ন, যে সর্বৈব দুর্বৃত্তায়ন, এটি আমাদের জন্য একটি ভালো দিক। কেননা যদি ভাঙা ভাঙা দুর্বৃত্তায়ন, যদি কিছু প্রতিষ্ঠানের দুর্বৃত্তায়ন হচ্ছে কিন্তু কিছু প্রতিষ্ঠানের দুর্বৃত্তায়ন হচ্ছে না, তখন হয়তো অনেকে চোখে পড়তো না, অনেকে হয়তো বলতো আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এরকম কিছু অনিয়ম তো হবেই, কিছু তো ছোটখাটো সমস্যা হবেই একটা রাষ্ট্র পরিচালনা। কিন্তু এখন এই যে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে যে দুর্বৃত্তায়ন হয়েছে, এটা যে কোনো সাধারণ মানুষই দেখতে পায়। যখন কিনা এমনকি বুয়েটের মতন একটি জায়গায়, যেটিকে আমরা মোটামুটি খুব একটা, ঢাকা বিশ্ববিদ্যালয় না হলে আমরা ধরে নিই যে না, এখানে রাজনীতি মারামারি কিন্তু সবসময় চলতেই আছে, এখানে মারামারি হলে আমাদের খুব একটা গায়ে লাগে, আমাদের আমাদের কোটা আন্দোলনের নেতারা মার খাচ্ছে, আমাদের খুব একটা গায়ে লাগে। কিন্তু যখন বুয়েটে, যেটাকে আমরা একেবারে খুব বেশি রাজনীতিহীন, একেবারে ভালো ছেলেদের ভালো মেয়েদের একটা জায়গা বলে কল্পনা করতে পছন্দ করি, সেখানে পর্যন্ত একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়, যখন হচ্ছে গিয়ে কিনা শিক্ষকদের উপর আঙুল তোলা হয়, যখন জাহাঙ্গীরনগর শিক্ষককে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়, যখন একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আইসিটি কেস নিয়ে রিমান্ডে নিয়ে যাওয়া হয়, যখন আরেকজন শিক্ষককে শোকজ করা হয় একটা ফেসবুক স্ট্যাটাসের জন্য, তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সবচাইতে পবিত্র যে জায়গাটাকে আমরা ভাবতে পারি, যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাঙ্গ, সর্বোচ্চ বিদ্যাপীঠ গুলো, সেখানেও দুর্বৃত্তায়ন ঘটেছে, এবং তখন আর কল্পনা করতে দেরি থাকে না যে আসলে দুর্বৃত্তায়ন তাহলে আর কোথায় ঘটেছে। তো তখন আমাদের যে এই যে দুর্বৃত্তায়ন বিরোধী একটি জোট, দুর্বৃত্তায়ন বিরোধী একটি শক্তি, স্বৈরাচার বিরোধী একটি গণমঞ্চ, এগুলো তৈরি করবার এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়। তো সেটা একটা ভালো, তার বাইরে তো মোটেও। এখন এখানে আরেকটি জিনিস আমার কাছে মনে হয় যে আপনি আপনার ব্যক্তিগত মতামত কি, এই যে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর
শিক্ষকরা বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করছে। এই লেজুর ভিত্তিটা কি এই 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 ঘটনাগুলোর সূত্রপাত কিনা, মানে এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আমাদের ছোট্ট একটি বিরতি পরে আবার আসছি, সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিরতি থেকে। যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে আসলে আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে অনৈতিক বিষয়গুলো, এগুলোর পিছনে কি এই শিক্ষকদের রাজনীতিকরণের কোনো কারণ আছে কিনা, কি মনে হয়? আসলে হ্যাঁ, শিক্ষকদের রাজনীতিকরণের যে বিষয়টা আছে, দলীয় লেজুর ভিত্তি করাটা, এটা একটা সমস্যা। তবে এখানে আসলে শিক্ষকদের দোষ দিতে আমি রাজি। যেটি ঘটেছে বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষ যে আপনি যদি একটি নির্দিষ্ট দলের, বিশেষত ক্ষমতাসীন দলের অনুসারী না হন বা বংশগত না হন, বা অতীতে যখন সেই দল ক্ষমতায় ছিল না তখন সেই দলের অনুসারী না হয়ে থাকেন, তাহলে দেখা যায় যে আপনার প্রমোশন হচ্ছে। যেমন নুসাদ ফরিদী স্যারের 3 বছর ধরে সম্ভবত প্রমোশন হয় না। তো এই যে এই ধরনের একটি অবস্থা, যেখানে আপনাকে প্রফেশনালি ভালো করতে গেলে আপনাকে দলীয় লেজুর ভিত্তি করতেই হয়। কিন্তু কেবলমাত্র আপনি বিশ্ববিদ্যালয় না, যে কোনো ধরনের প্রফেশনাল সংগঠনে আপনি দেখবেন, যে কোনো প্রফেশনাল আপনি জানছি, যে কোনো সমিতি নির্বাচনে যেখানে দেখবেন যে সমিতি নির্বাচনগুলোতে কারা জয়ী হচ্ছে, কারা আধিপত্য বিস্তার করছে, কারা সন্ত্রাস বিস্তার করছে, আপনি দেখবেন যে সব জায়গায় একই চিত্র, সব জায়গায় রাজনীতিকরণ হয়েছে। কাজে আপনি যদি বলেন যে না, সবাই রাজনীতিকরণ, সবার রাজনীতিকরণ হবে, সবার দুর্বৃত্তায়ন হবে, কিন্তু এর মধ্যে যদি শিক্ষকরা দুর্বৃত্তায়িত হয়, যেটা শিক্ষকদের দোষ, তাহলে বিষয়টা আসলে শিক্ষকদেরকে খুব ব্রাহ্মণ্য একটা, মানে খুবই দেবলোকে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই শিক্ষকরা তো দেবলোকে থাকেন না, তারা মর্তলোকেই থাকেন। তাদেরকে তো এই দেশে বেঁচে থাকতে হয়, এই সংসারে টিকে থাকতে হয়, এবং এই রাষ্ট্রে টিকে থাকতে গেলে, এই বিশ্ববিদ্যালয়ে টিকে থাকতে গেলে তাদেরকে দলীয় লেজুর ভিত্তি করতে হয়। তারা অনেকেই, আমি জানি অনেকে, তারা যারা প্রকাশ্যে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে কিছু বলতে চান, কিন্তু ভিতরে ভিতরে তারা অনেকেই প্রতিবাদী, ভিতরে ভিতরে তারা অনেকেই চান পরিবর্তন আসুক। ভিতরে ভিতরে তারা আমাদের মতন যারা এরকম যুক্তি নিয়ে কাজ করছে, স্বৈরাচার বিরোধী একটি প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে, তাদেরকে সমর্থন, তাদেরকে সাহস যোগায়। কিন্তু তাদের উপায় নেই আসলে। তাদের, তারা যখন টকশোতে যান, তাদেরকে টকশোতে যাওয়ার আগে 3বার ফোন দেওয়া হয়, বিভিন্ন বড় বড় জায়গা থেকে তাদেরকে, তাদের ফোন আসে। হ্যাঁ, তাদের, তারা তারা নানান ধরনের চাপ, হুমকি, ধামকি শিকার হয়। এখন ওইসবের ওইসবের শিকার আমরা হই, কিন্তু আমরা তো চোখে দিতে পারি, আমরা বাচ্চা বয়স, আমরা কেয়ারলেস। তারা এক ধরনের পর্যায়ে পৌঁছে গিয়েছে যেখান থেকে তারা এই রাজনীতিকরণ হতে, দলীয় জায়গাটা যেতে বাধ্য। কাজে হ্যাঁ, সমস্যা তো অবশ্যই, কিন্তু সমস্যার মূল কারণটিও আমাদের। না, এখানে একটা অনুপম, আমার কাছে মনে হয় কিছুক্ষণ আগে আপনি বললেন যে আমাদের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, এবং তাই যদি হয় তাহলে আমি যতটুকু জানি অনুপম, আপনি কিন্তু বাংলাদেশে খুব সাহসিকতার সাথে অনেক কথাই বলেন, এবং খুব সাহসিকতার সাথে বলেন, এবং আপনার 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 আপনি যে কথাগুলো বলেন খুব লজিক্যাল বলেন, এবং আপনার একটা ব্যাপক জনসমর্থন আছে এই। তাহলে আপনার কি ভয় লাগে না, কি মনে করেন যে নাকি এই কথাটা শুধু কথার কথা? না, ভয়, ভয় তো অবশ্যই লাগে। ভয় না, আপনি যে বললেন যে আমি সাহসী কথা বলি, ভয় না পেলে তো সাহসী হওয়া যায়। যখন মনে পড়ে তখন তো সাহসের জায়গাটা আসে। কাজেই ওই, এই তো থাকবেই। এখন আপনাকে যদি, আপনার বয়স যখন 20-21, আমার বয়স যখন 17, তখন আমাকে প্রথমে মেসেজ দিয়ে বলা হয় যে আমাকে টুকরো টুকরো করে কেটে নদীর জলে ভাসিয়ে দেওয়া হবে। তো একজন 17-18 বছরের ছেলের কাছে তো এটা অবশ্যই মানে ভয়েরই একটা ব্যাপার। তো তখন থেকে এসবের সাথে বেঁচে রয়েছি, কাজে এক ধরনের গা সওয়া হয়ে গিয়েছে। কিন্তু মানে সাহসের ব্যাপার যেটা বললেন, ওটা আমার মনে হয় না আমি বিশেষ একটা সাহসের কোনো কাজ করেছি। আমার যেহেতু আমি জীবনে কোনোদিন বাইরে খাই নাই, আমি জীবনে কোনো জেলে যাই নাই, আমার, আমি কিছুই করি। আমার তুলনায় আপনি অরুণিশামন্তী খানের কথা বলেন, তারা সড়ক আন্দোলনের সময় সরাসরি আঘাতপ্রাপ্ত হয়েছে, তারপরেও এখনো তার তীব্র ভাষায় কথা বলেন। আপনি মুজিবুর কথা বলেন, তিনি সড়ক আন্দোলন, তিনি কোটা আন্দোলনের সময় না, আপনি গত 2 বছর ধরে সম্ভবত টানা মার খাচ্ছেন, গ্রেফতার হচ্ছেন। শুধু ভাই না, তার সংগঠনের আরো 4জন নেতা, তাদের বিরুদ্ধে এখনো কেস রয়েছে, তাদের আদালতে গিয়ে হাজিরা দিতে হয়। তারা আদালতে হাজিরা দিয়ে এসে এরপরে আবার ছাত্রলীগের সমালোচনা করে।
সেটা যদি তারা করতে পারেন, আমার নামে কোনো মামলা নেই, আমি তো রীতিমতো মানে কি বলবো, আমি একটা সচ্ছল পরিবারের, আমার থাকা খাওয়ার খুব একটা প্রবলেম। তো এইখানে তার চেয়ে তো অনেকে আছেন যাদের হচ্ছে কি এই ধরনের আহ যাদের জীবিকায় টান পড়ে, এই ধরনের কাজ করার কারণে যে তাদের জীবিকায় টান পড়ে, তাদের পরিবারের উপর আঘাত আসে, তারা নিজেরা অত্যাচারের শিকার হন, তারা জেলে যান, তারা গুম হওয়ার হুমকি পান। অনেকে আমার বন্ধুরা রয়েছেন যারা এক দুই দিনের জন্য গুমও হয়েছেন, তারপরে তারা ফিরে এসে আবার সরকারের সমালোচনা করেছেন। কাজে সেইটার তুলনায় হয়তো আমি বেশি ইন্টারেস্ট পাচ্ছি, কারণ আমি একটু হাস্যরসের ছলে বা একটু তীব্র ভাষায় বা আমার এক ধরনের বিতর্কের অভিজ্ঞতা বা কথা বলার অভিজ্ঞতা রয়েছে বলে আমি একটু ঘুরিয়ে কথা বলতে পারছি, সেজন্য। কাজ করছেন এরকম বাংলাদেশে অনেকে রয়েছেন, এবং তাদেরকে একত্র করে একটি গণমঞ্চ তৈরি করার কাজ ফোরাম করছে, আরো অনেক সংগঠন করছে। এবং যারা এই যে আপনাদের দর্শকরা যেহেতু আমার মনে হয় পুরো প্রবাসী, তাদেরকে বলে রাখি অনেক সময় দেশের বাইরে তো আমিও ছিলাম, দেশের বাইরে থাকলে মনে হয় যে দেশের কোনো আশা নাই, মানে দেশে বুঝি কেউ নাই, সবাই দেশ থেকে চলে গেছে বা দেশে সব চুপ করে গেছে। বিষয়টা আসলে সেটা না। দেশে অনেকেই আছে যারা সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে, তারা হয়তো অর্থ বলের অভাবে, জনবলের অভাবে বা বিভিন্ন ধরনের হামলা মামলার কারণে তারা ঠিকভাবে সামনে আসছে না, কিন্তু তারা আছে, তারা একত্রিত হওয়ার, সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তারা আমার চেয়ে অনেক বেশি সাহসী। হ্যাঁ, তাদের সাহস আমিও যোগাচ্ছি, তাদের উপরে আমিও কাজ করছি। সর্বশেষ আমরা একদম অনুষ্ঠানের শেষে চলে এসেছি, একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে অনুপম, আপনি বলতে পারেন, এবং এই বিষয় থেকে উত্তরণের কি যা যা চলছে, যা যা অনিয়ম চলছে, যা বলছেন আমরা এগুলো অনেক শুনছি। তারপরে যদি স্পেশালি কিছু বলতে চান আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আমরা তারপরে শেষ করবো অনুষ্ঠান, হ্যাঁ, প্লিজ। তো তুই একজন একটা রূপকথা, রূপকথা বলবো না, আহ, পৌরাণিক গল্প, গ্রিক পুরাণের গল্প। সেটা হচ্ছে, পুরাণে একজন দেবতা রয়েছেন, কথিত দেবতা, তার নাম হচ্ছে এইডিস। তিনি হচ্ছেন পাতালপুরের দেবতা। তো তার তার ক্ষমতার উৎস হচ্ছে যেমন জিউসের বা অলিম্পিয়ার, যারা হচ্ছে যাদেরকে ভালো দেবতা বা হিসেবে বলা হয়, তাদের ক্ষমতার উৎস যেমন মানুষের ভালোবাসা, হেডিসের ক্ষমতার উৎস হচ্ছে মানুষের ভয়। কাজেই আমাদের দেশে এখন তেমন কিছু ক্ষমতার দম্ভ চলছে, আহ, এখন না, বরং বিভিন্ন সরকারের আমলে দীর্ঘ সময় ধরে চলে এসেছে। এবং যত আমরা ভয় পেয়ে যাব, তারা আমাদের ভয় দেখাবে, তারা আমাদের বিভিন্ন ধরনের অত্যাচার করবে। সবাইকে অত্যাচার করাও লাগবে না, 1 লক্ষ মানুষ প্রতি 1 লক্ষ মানুষ একজনকে গুম করবে, বাকি 1 লক্ষ মানুষ চুপ হয়ে যাবে। কিন্তু ওই বাকি 1 লক্ষ মানুষ যদি চুপ না হয়ে একজন গুম হওয়ার পরিপ্রেক্ষিতে উঠে দাঁড়াতো, একজন হয়েও কথাটা বলতো, তাহলে কিন্তু ওই একজন মানুষটা গুম হতো। তো ওই জায়গাটা থেকে আমাদের কাজ করতে হবে। রুশাদ ফরিদী স্যারকে দিয়ে যেহেতু শুরু করেছে, ওনাকে দিয়ে শেষ করি। ওনার সাথে গল্প করছিলাম ওই সিঁড়ি ঘরে দাঁড়িয়ে, তখন উনি বললেন যে দেখো, যদি তুমি মনে করো তুমি ঠিক, তাহলে একজনই যথেষ্ট। এবং তিনি একাই দাঁড়িয়েছিলেন, তার পাশে আমরা গিয়ে দাঁড়িয়েছি, আরো ছাত্র দাঁড়িয়েছে। তবে আমার মনে হয় না যদি আমরা কেউ না যেতাম উনি থাম, উনি এখনো প্রতিদিন একা হলে একা ওই অর্থনৈতিক বিভাগের সামনে দাঁড়াচ্ছে। কাজে আপনার সবাইকে যে রাস্তায় নেমে এসে অস্ত্র হাতে যুদ্ধ করতে হবে, আমাদের মতন ঝুঁকি নিয়ে তারা চিল্লাইতে হবে এমন না। তবে যে যেখানে আছেন, যেখানে অন্যায় অবিচার দেখবেন, যতটুকু পারেন সেটার এক ধরনের প্রতিবাদ করবার চেষ্টা করবেন। আর যদি বড় কিছু করতে চান, আমরা যে পর্যায়ে কাজ করতে চাই, তাহলে আমাদের সাথে যোগ দিতে পারেন। ফোরামের ওয়েবসাইট রয়েছে forum.org/join, সেখানে গিয়ে আমাদের সাথে যোগ দিতে পারেন, কাজ করতে পারেন, আমাদেরকে সহায়তা করতে পারেন আর্থিকভাবে, যেভাবে আপনারা চান। তবে যদি তা করতে নাও চান, যদি লিখতে চান লিখতে পারবেন, যদি তাও করতে না চান, কমপক্ষে নিজের ভিতরে চেতনাটি রাখুন, কমপক্ষে নিজের ভিতরে আশাটি রাখুন। এই যে যারা এত কষ্ট করে, এত রিস্ক, এত ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে, আপনারা যদি আশা হারিয়ে ফেলেন, তাহলে আমরা কি কাজ করতে পাবো? অনেক ধন্যবাদ আপনাকে অনুপম। আমার আসলে আজকে ফরিদী সাহেবের সাথে কমিউনিকেশন আমি গতকাল থেকেই করার চেষ্টা করছিলাম। আজকে ওনাকে একটু ওনাকেও আনার একটা ইচ্ছে ছিল আমার। হয়তো দর্শক পরবর্তীতে ওনাকেও আমরা ওনার কথা শুনবো। তো অনেক ধন্যবাদ, এবং নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনুপম। আমরা এরকম কথা বলতে থাকবো, আরো অনেক কথা বলবো, এবং আমরা আপনারা যারা ভালো ভালো কাজ করছেন, আপনাদের সাথে আমাদের দর্শকদের যোগসূত্র ঘটাবো। ভালো থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি, আপনিও ভালো থাকবেন। দর্শক, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। নাগরিক টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান টাইমলাইন থেকে আমাকে বিদায় নিতে হচ্ছে। আগামী সোমবারে আমরা আবার আপনাদের সাথে দেখা হবে।
সে পর্যন্ত আল্লাহ।